দেশে করোনায় একদিনে ৩৭ জনের মৃত্যু, সর্বাধিক নমুনা পরীক্ষায় শনাক্ত সর্বোচ্চ ২,৯১১ জন। দেশে আক্রান্তের সংখ্যা এখন অর্ধ লক্ষাধিক। লঞ্চে ধাক্কাধাক্কি করে উঠছেন যাত্রীরা, ডেকে নেই স্বাস্থ্যবিধির বালাই। বাসে নিয়ম মানলেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। মানুষ যেন খেয়ে পড়ে বাঁচতে পারে, সেজন্যই স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত, বললেন প্রধানমন্ত্রী। সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদ। এবং আমপানের আঘাত পশ্চিমবঙ্গে তীব্র হলেও বাংলাদেশে বিলীন ১২৬ কিলোমিটার বাঁধ। রক্ষণাবেক্ষণের অভাবী কারণ বলছেন বিশেষজ্ঞরা, নদীর জায়গা ফেরানোর তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়ালো। সর্বশেষ ২৪ ঘন্টায় এ পর্যন্ত সর্বাধিক ১২,৭০৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে রেকর্ড ২,৯১১ জন। প্রাণ গেছে আরও ৩৭ জনের। দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আরও বলা হয়, কোভিড-১৯ প্রতিরোধে সাধারণ কাপড়ের মাস্কই যথেষ্ট। দেশে করোনা সংক্রমণের ৮৭তম দিনে এসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫০,০০০। মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৭০৯ জনে। সবশেষ ২৪ ঘন্টায় দেশের ৫২টি ল্যাবে সর্বোচ্চ ১২,৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায় ২,৯১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন আরও ৩৭ জন। এদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৪ জন নারী। সুস্থ হয়েছেন ৫২৩ জন। মৃতদের বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরে একজন, ৩১ থেকে ৪০ বছর ৪ জন, ৪০ থেকে ৫০ বছর একজন, ৫১ থেকে ৬০ ১০ জন, ৬১ থেকে ৭০ ৯ জন, ৭১ থেকে ৮০ ১০ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন। ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৪ জন, বরিশালে ৩ জন, রাজশাহীতে ২ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন মৃত্যুবরণ করেছেন। ব্রিফিংয়ে বলা হয়, সাধারণ কাপড়ের তৈরি মাস্কই ভাইরাস প্রতিরোধে যথেষ্ট। আরও জানানো হয়, সামাজিক দূরত্ব রক্ষার চেয়েও মাস্ক পরা জরুরি। সিডিসি ইউএস এর প্রস্তাবনা অনুযায়ী সার্জিক্যাল মাস্ক এবং N95 রেসপিরেটরগুলো শুধুমাত্র স্বাস্থ্যকর্মী যারা রোগীর সংস্পর্শে আসেন তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সাধারণ সব মানুষের জন্য সবসময় ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরা নিরাপদ দূরত্ব বজায় রাখার চেয়েও বেশি কার্যকর। মঙ্গলবার পর্যন্ত মোট ৩,৩৩,০৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করবেন রিপোর্টার আজহার লিমন। ৩ মাসের অব্যাহত সংক্রমণে বিশ্বের ২১৫ অঞ্চল ও দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২১তম। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৭০০, আক্রান্তের সংখ্যা ছাড়ালো অর্ধ লাখ। আজকের বিশ্লেষণে তুলে ধরব দেশের কোভিড পরিস্থিতির নানা দিক। শুরুতেই গেল ২৪ ঘন্টার সার্বিক চিত্র। গেল ২৪ ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে ১২,৭০৪ জনের নমুনা, যাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২,৯১১ জনের দেহে। গেল ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। মোট মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা দাঁড়ালো ৭০৯ জন। দেখে নেব শেষ ৭ দিনের শনাক্তের চিত্র। শেষ ৭ দিনের ৫ দিনই প্রতি ১০০ জনের নমুনায় করোনা শনাক্তের হার ২০% উপরেই ছিল। আজ শনাক্ত হয়েছে ২,৯১১ জন এবং শনাক্তের হার প্রতি ১০০ জনে প্রায় ২৩ জন রোগী কিন্তু আজ শনাক্ত হয়েছে, ২২.২৯। এবারও যাব রোগীদের বয়স ভিত্তিক এবং লিঙ্গ ভিত্তিক বিভাজনে। বরাবরের মতো আমরা দেখছি যে নারীদের থেকে পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে। আমরা দেখছি যে এই পর্যন্ত আক্রান্তের ৭১% কিন্তু পুরুষ এবং ২৯% কিন্তু নারী। আমরা দেখব আক্রান্তের বয়স ভিত্তিক বিশ্লেষণ। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আক্রান্তদের মধ্যে
আসলে বয়সে তরুণরাই বেশি। আমরা দেখতে পাচ্ছি যে 21 থেকে 30 বছর বয়সী বয়সসীমার মধ্যে আক্রান্তদের হার সব থেকে বেশি, 28%। 100 জনের 28 জনে কিন্তু তরুণ, 100 জনের 27 জন 31 থেকে 40 বছর বয়সসীমার মধ্যে। আমরা দেখতে চাই যে মৃতদের বয়স ভিত্তিক বিশ্লেষণ, 60 ঊর্ধ্ব রোগী সব থেকে বেশি মৃত্যুবরণ করেছে এবং দেখছি যে যারা মৃত্যুবরণ করছে তাদের 37.08 অর্থাৎ 100 জনের 37 জনের বেশি কিন্তু 60 বছর বয়সীর বা তার ঊর্ধ্বে। আমরা এরপরই দেখছি যে 51 থেকে 60 বছর বয়সী রোগীর সংখ্যা। এই বিশ্লেষণ থেকে আমরা বলতে পারি যে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণেরা, কিন্তু মারা যাচ্ছেন বয়সীরা। তাই পরিবারের বয়সী লোকটার সুরক্ষার স্বার্থে কঠোরভাবে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানার কথা বলছেন স্বাস্থ্য সংস্থাগুলো। এই ছিল আজকের বিশ্লেষণে। রাজধানীর সদরঘাটে আজও চোখে পড়েছে উপচে পড়া ভিড়। যাত্রীদের অসচেতনতার কাছে ম্লান হয়ে গেছে করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষের সব উদ্যোগ। ভোলাগামী প্রতিটি লঞ্চই ছাড়ছে যাত্রী বোঝাই হয়ে। সদরঘাটে লঞ্চ ভিড়তেই হুড়মুড় করে উঠতে শুরু করেন শত শত যাত্রী। কে কার আগে উঠবেন সেই প্রতিযোগিতায় যেন নেমেছেন সবাই। করোনা মহামারী ঠেকাতে কত শত উদ্যোগ, অথচ সদরঘাট থেকে চলাচল করা ঢাকা ভোলা সবগুলো রুটের লঞ্চই যাত্রী বোঝায়। নেই সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বালাই। ঘাটেও গাদাগাদি করে বসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি না, দেখা যাচ্ছে একজনের গার সাথে আরেকজনের গাও ঘেঁষে করতে হচ্ছে। জরুরি ছিল যে গাড়ি গুড়ি চলে না, আমরা অনেক কষ্টে আছি, সেজন্য বাসায় যাই, দেশে যাইতে আসছি। ডেকের অবস্থা আরো ভয়াবহ, যে যেভাবে পারেন ছাড়ছেন ঢাকা। বাড়িতে আমরা ঈদে যাইতে পারিনি, এই জন্য যাইতেছি। আমার বাবা মা আছে, আমার ফ্যামিলি সব দেশে। যার যার সেভ মতো এটা তো চলতে হবে, এখন কিছু করার নাই, যেহেতু এত লোকজন সবারই বাড়ি যাওয়ার আশা। ফাঁকা ফাঁকা তো জায়গা তো দেখি নালাই দিলে, যা আছে তো এই দেখে নালাই দিলে, সামনে সামনে আলাই দিলে। বিআইডব্লিউটিএ বলছে যাত্রীদের অসচেতনতার কাছে ভেস্তে যাচ্ছে তাদের সব উদ্যোগ। শিমুলিয়া কাওড়াকান্দি ঘাটের স্পিডবোট, লঞ্চ ও ফেরিতেও যাত্রী পারাপারে সামাজিক দূরত্বের বিধি মানা সম্ভব হয়নি। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী সদরঘাটে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং বরিশাল নদী বন্দরে আছেন রিপোর্টার ফিরদৌস সোহাগ। লঞ্চে যাত্রী পরিবহনের খবর জানাতে প্রথমেই যাচ্ছি সদরঘাটে রাকিবের কাছে। রাকিব, সাথে আসলে যখন হাজার হাজার যাত্রী কিংবা 30-40 হাজার বা লাখের কাছাকাছি যাত্রী যখন একসঙ্গে একটি ঘাটে চলে আসে, তখন আসলে কারোরই কিছু করবার থাকে না, বিশেষ করে সামাজিক দূরত্ব রক্ষায়। তেমনটাই কিন্তু ঘটছে এই সদরঘাটে। আপনি জানেন যে বিশ্বের সবচেয়ে বড় কিন্তু টার্মিনাল এটি, যেখান থেকে কিনা একসঙ্গে এত লোক যাওয়া আসা করে। বিশ্বের আর কোনো টার্মিনাল বা কোনো ঘাট কিন্তু নেই যেখানে কিনা সেটি হোক বিমানবন্দর, হোক রেল স্টেশন, হোক বাস টার্মিনাল কিংবা লঞ্চ টার্মিনাল। এই সদরঘাট কিন্তু বিশ্বের সবচেয়ে বড়, যেখান থেকে এত বেশি লোক যাতায়াত করে। তো সেই ঘাটে কিন্তু কোনোভাবেই নানান উদ্যোগ নেবার পরও যখন এত যাত্রী তারা অসাবধানতায় থাকে কিংবা অসচেতন থাকে, সেখানে কিন্তু কোনোভাবেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে স্বাস্থ্যবিধি সেটি আর পালন করা সম্ভব হয় না। তেমনটাই কিন্তু সদরঘাটে হচ্ছে। আমরা আপনাকে আগেই বলেছি, মূলত এই সদরঘাটে আপনি জানেন যে মোট 28টি পন্টুন রয়েছে। 28টি পন্টুনের মধ্যে বিশেষ করে 8টি থেকে 10টি পন্টুন বরিশাল, এগুলো যেমন বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, হুলারহাট, আমতলী, বরগুনা, এইসব এলাকার ঘাটগুলোতে কিন্তু তুলনামূলক ভিড় কম। কিন্তু বিশেষ করে আপনার ভোলার যে অঞ্চলগুলো রয়েছে, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, বেতুয়া, এখানে কিন্তু কিংবা নোয়াখালীর যে কিছু লঞ্চ ছেড়ে যায় হাতিয়ার দিকে, এখানে মূলত ভিড়টা হয়। এবং সেখানে কোনোভাবেই হাজারো উদ্যোগ নেবার পরও যাত্রীদের যে এত পরিমাণ চাপ, সেখানে কোনোভাবেই সামাজিক দূরত্ব রক্ষা একদমই সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা গ্যাংওয়েতেই কিন্তু টানেল বসানো হয়েছে, জীবাণুনাশক টানেল দিয়ে কিন্তু মানুষ প্রবেশ করছেন, কিংবা প্রত্যেকটি লঞ্চেও কিন্তু আমরা দেখেছি অনেক লঞ্চেই জীবাণুনাশক টানেল রয়েছে। কিন্তু এত মানুষ যখন আসলে তারা এক জায়গা থেকে প্রবেশ করে, তখন কিন্তু এখানে কোনোভাবেই সেই সামাজিক দূরত্ব রক্ষা হচ্ছে না। বিশেষ করে ডেকে কিন্তু আমরা দেখেছি যে একদম গায়ের উপর গা ঘেঁষে কিংবা পাশাপাশি শুয়ে বসে মানে যাচ্ছে তো অবস্থা, কিন্তু মানুষ ডেকে করে মানুষ যাচ্ছেন, সেখানে কোনোভাবেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এবং এর মাধ্যমে কিন্তু করোনার যে সংক্রমণ তা কিন্তু অনেক বেশি বেড়ে যেতে পারে। তো যাই হোক,
এমনভাবে কিন্তু লঞ্চ যাত্রা চলছে। তবে তুলনামূলক বরিশাল অঞ্চলের যে লঞ্চগুলো, বরিশালের যে ঘাটগুলো, সে পাশে কিন্তু ভিড় তুলনামূলক কম। তা আমার কাছে এখন পর্যন্ত এসেছিল সবশেষ খবর আমাদের সহকর্মী ফিরদৌস সোহাগ রয়েছেন বরিশাল লঞ্চ ঘাটে। আমরা একটু জানবো সেখানকার খবর। সোহাগ। রাকিব, আপনাকে ধন্যবাদ। বরিশাল নদীবন্দরের কিন্তু একেবারেই টইটুম্বুর অবস্থা প্রত্যেকটি লঞ্চের। সামাজিক দূরত্ব আর সরকারি যে নির্দেশনা এখন পর্যন্ত আমরা যেটা দেখছি সবই কিন্তু খাতা কলমে আর কাগজপত্রের মধ্যেই সীমাবদ্ধ। আমরা বরিশাল নদীবন্দরের যে লঞ্চটিতে রয়েছে এর নাম অ্যাডভেঞ্চার 9। আমরা কিছুক্ষণ আগে এই অ্যাডভেঞ্চার 9-এর যিনি ম্যানেজার আছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে তাদের যতগুলো লোক ধরার ক্ষমতা রয়েছে সবগুলো টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এরপরও কিন্তু দেখেন প্রচুর মানুষ ঢুকছে এই লঞ্চের মধ্যে। এই একই অবস্থা কিন্তু বরিশাল নদীবন্দরে থাকা অন্যান্য লঞ্চগুলোরও আছে। সুরভি 9 এবং সুন্দরবন 11 লঞ্চ, সেই দুটি লঞ্চের অবস্থাও একই রকম। 3টি লঞ্চে আমরা প্রবেশ করেছিলাম, সবগুলোতেই দেখেছি মানুষে লোকারণ্য। যে পরিস্থিতি লঞ্চ চালুর শুরুর দিন ছিল আজকেও একই অবস্থা। আমরা যেটা দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে বরিশাল নদীবন্দরে যে পরিমাণ মানুষ রয়েছে, প্রত্যেকটি লঞ্চের যে ধারণ ক্ষমতা রয়েছে তার চেয়ে অধিক মানুষ প্রত্যেকটি লঞ্চেই রয়েছে। কেউ সামাজিক দূরত্ব মানছে না। লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু দেখেছি যে ডেক শ্রেণীতে, তৃতীয় শ্রেণীতে যেখানে শুয়ে বসে যায় তার জন্য রং দিয়ে মানুষের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে, কিন্তু কে শোনে কার কথা। সবগুলো আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন প্রত্যেকেই নীতিবাক্য শোনাচ্ছেন, প্রত্যেকেই বলছেন সামাজিক দূরত্ব মানার কথা, প্রত্যেকেই বলছেন মাস্ক পরার কথা, কিন্তু কেউ কিন্তু শুনছে না। এবং কথা বলেছিলাম আজকের এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন, এখানে কিন্তু 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজকে দায়িত্ব পালন করছেন। আজকে একটু ভিন্ন চিত্র রয়েছে বরিশাল নদীবন্দরের ঠিক বাইরের পাশে। সেখানে যেটা আমরা দেখেছি যে বাইরের 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, সেনাবাহিনী রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, নৌ পুলিশ রয়েছে এবং মেট্রোপলিটন পুলিশ রয়েছে। এত বাহিনীর বিভিন্ন বাহিনীর সদস্য এবং ম্যাজিস্ট্রেট থাকার পরও কিন্তু বরিশালে আমরা যেটা দেখছি যে নদীবন্দরের বাইরের অবস্থা কিন্তু একেবারে গোছানো ছিমছাম। অর্থাৎ বাইরে দেখে বোঝার উপায় নেই যে ভেতরে লঞ্চের ভেতরে কত মানুষ, অগণিত মানুষ যে রয়েছে, এটা কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নয়। বরিশাল নদীবন্দরের পল্টন কিন্তু আজকে ফাঁকা, কিন্তু প্রত্যেকটি লঞ্চের মধ্যে তিল ধারণের ঠাঁই নেই। অর্থাৎ সরকার যে কথাটি বলেছেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, করোনা থেকে মুক্ত রাখার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছেন, লঞ্চের ভেতরে দেখলে কিন্তু সেই অবস্থাটি নাই। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু বাইরে রয়েছেন, আমরা দেখেছি, এবং তারা সেখানে বসে দায়িত্ব পালন করছেন। তো এই ছিল মোটামুটি বরিশাল নদীবন্দর থেকে সর্বশেষ তথ্য। নৌপথে যাত্রী পরিবহনের খবরাখবর আমরা শুনছিলাম সহকর্মী ফিরদৌস সোহাগের সাথে। তিনি যোগ দিয়েছিলেন বরিশাল থেকে, এবং এর আগে আমরা ছিলাম সদরঘাটে। মাহমুদ রাকিব জানাচ্ছিলেন আমাদেরকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এদিকে অনেকটাই আগের রূপের রাজধানী, তবে দূরপাল্লার বাসের যাত্রী কমেছে উল্লেখযোগ্য সংখ্যায়। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে নিয়ম মেনে চলছে ট্রেন। এদিকে করোনা আতঙ্কে যাত্রী কম হওয়ায় যাওয়া আসা মিলে 18টি ফ্লাইট বাতিল হয়েছে। রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী এ 3টি দূরপাল্লার বাস টার্মিনালেই সোমবারের চেয়ে যাত্রী ছিল কম। মহামারী, বাড়তি ভাড়া আর ঈদ পরবর্তী সময়কে এজন্য দায় দিচ্ছেন বাস সংশ্লিষ্টরা। এ অবস্থায় ভাড়া নির্ধারিত হয়েছে দর কষাকষিতে। 2 ঘন্টা হিসেবে 21 জন 20 জন যাত্রী যোগাতে পারিনি। 150 টাকা 200 টাকা ভাড়া, ওই হিসাবে 60% 320 টাকা ভাড়া হয়, আমরা 300 নেই, আবার 250 টাকাও নেই। গণপরিবহন বাড়ায় অনেকটাই স্বরূপে ফিরেছে রাজধানী। ঢাকা কিংবা দূরপাল্লা সব বাসেই স্বাস্থ্যবিধি মোটামুটি মানতে দেখা গেছে। করোনাকালীন অতিরিক্ত ভাড়ার সিদ্ধান্ত বাতিলের দাবি করেছেন বেশিরভাগ যাত্রী। আগে 150 টাকা ছিল আর কি, এখন 300 টাকা নিচে 2 সিট মিলে। ওনারা বলতেছে যে 200 টাকার কমে এখান থেকে মানে একটা গাড়িও যাবে না। ভাড়াটা খুব বেশি না, এখন এমনিতেই তো ইনকাম নেই। নিম্নবিত্তের জন্য একটু প্রেশার, তো এখন বাধ্য হইয়া যাতায়াত করতে হচ্ছে। অ্যাক্টিভ ঘুরে আসার পরে গাড়িতে গ্লিসিন পাউডার দিয়ে স্প্রে মারা হয়। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেছে ট্রেনের যাত্রীদের। মঙ্গলবার সকাল 7টা 15 মিনিটে কমলাপুর থেকে চট্টগ্রাম ছেড়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস। ট্রেনের ভেতরের অবস্থা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। পুরোটা ট্রেনই ফাঁকা ফাঁকা আসছে, কোনো ঝামেলা ছিল না। এছাড়া করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় যাত্রী কমেছে বিমানে। যাত্রাপথে সামাজিক দূরত্ব নিয়ে যাত্রীদের অভিযোগ থাকলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান কর্তৃপক্ষ। প্রত্যেকটা সিটে দুইজন করেই বসে আসছিল, তো এই ব্যাপারটা তো সোশ্যাল ডিস্টেন্সিং আসলে হলো না। হ্যান্ড গ্লোভস, মাস্ক দেওয়া হয়েছে এয়ারলাইন্স থেকেই, কিন্তু পাশের সিটে আর কি আরেকজনকে বসাইছে। এয়ারলাইনগুলো যে কর্তৃক যে আয়োজন, যে ব্যবস্থাপনা, এত যদি কোনো ঘাটতি থাকে, আমার কড়া নির্দেশ হচ্ছে ওই বিমানটার অপারেশন বন্ধ করে দিন। সব ধরনের যানবাহন চালু হলেও সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের।
ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। অভ্যন্তরীণ বিরোধের জেরে সিলেট বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এখন উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ সাতিল্লা। আপনি জানেন যে শ্রমিকের দুইটা গ্রুপ অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কিছু সময় আগে 3:30টার পর থেকে প্রায় আধা ঘন্টা ব্যাপী দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বেশ কিছু ইটপাটকেলের ঘটনা ঘটেছে। এতে করে প্রায় 8-10টা গাড়ি ভাঙচুর হয়েছে, প্রায় 8-10 জন শ্রমিককে আহত হয়েছে। এখানে পুলিশ র্যাব এখন অবস্থান নিয়েছে, যার কারণে এই মুহূর্তে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষটা থেমে গিয়েছে। একটু বলে রাখা প্রয়োজন যে শ্রমিক কল্যাণ তহবিলের টাকা নিয়ে ঈদের বেশ কিছুদিন আগে থেকেই শ্রমিকদের সাথে যে শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সভাপতি আব্দুল সেলিম আহমদ ফরিকের সাথে একটি দেন দরবার চলছিল। ফরিক আহমদ গ্রুপের সাথে শ্রমিক গ্রুপের সাথে একটি দেন দরবার চলছিল যে তাদের কল্যাণ তহবিলের অর্থ যেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় বা ঈদ উপলক্ষে তাদেরকে যেন সহযোগিতা করা হয়। এ নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন থেকে কথাবার্তা চলছিল এবং মুহুর্মুহু তাদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে না বেশ কিছুদিন ধরেই। তারপরে আজকে এই 3টার দিকে একটি গ্রুপ বসছিল যে কিভাবে এটা সমঝোতা করা যায়। তাদের উভয় পক্ষের একটি গ্রুপ মিলিয়ে তারা এই জিনিসটা সমঝোতা করার জন্য চেষ্টা করেছিল। এর মধ্যেই একটা গ্রুপ এসে সংঘর্ষে লেগে যায় এবং তারা ইটপাটকেল নিক্ষেপ করে। সেই সময় কোনো পুলিশও ছিল না এখানে। এই গতকালকে থেকে শুরু হয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল শুরু হয়েছে, যে কারণে শ্রমিকরা এতদিন পর্যন্ত যারা বঞ্চিত ছিল, এতদিন পর্যন্ত তারা 2 মাসেরও বেশি সময় ধরে যারা বঞ্চিত ছিল, তারা চাচ্ছেন যে এই যে তারা ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য তাদেরকে এই দাবি করে আসছিল। কিন্তু এই শ্রমিক ইউনিয়নের সভাপতি ফলিকের সাথে এই সংঘাত বা এই যে দেন দরবার তারা কোনোভাবেই মিটছিল না, যার পরিণতিতে আজকে এই সংঘর্ষপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে করে এনা পরিবহনে কাউন্টার ভেঙেছে, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে এমন সংবাদ আমরা পেয়েছি। এখনও উত্তেজনা চলছে, এখনও দুইটি গ্রুপ দুই দিকে অবস্থান নিয়েছে, র্যাব পুলিশ এখানে অবস্থান নিয়েছে। মোটামুটি বলা যায় এখনও উত্তেজনাপূর্ণ পরিবেশ রয়েছে। সাথীরা এই ছিল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শ্রমিকদের মধ্যে অভ্যন্তরীণ জের ধরে সংঘর্ষের সর্বশেষ খবর। অভ্যন্তরীণ বিরোধের জেরে সিলেট বাস টার্মিনালের পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ চলছিল, সেই খবর আমাদেরকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। করোনা মোকাবেলায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে দেরি এবং তদারকির অভাবেই দেশে করোনা সংক্রমণ বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন অভাব আছে নেতৃত্বের, দরকার সমন্বয় নিশ্চিত করা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরও কঠোর হবে সরকার। রাশেদ লিমনের রিপোর্ট। যে জোনের মধ্যে খুব বেশি সংক্রামিত হবে সেখানে হয়তোবা একটা এরিয়াকে আমরা বলবো যে এই এরিয়াটা বন্ধ থাকবে এই কয়েকদিনের জন্য। অবশেষে কোভিড মোকাবেলায় এলাকা ভিত্তিক পরিকল্পনার কথা ভাবছে সরকার। সেই অনুসারে রেড, গ্রিন ও ইয়েলো এই 3 জোনে ভাগ করে নেওয়া হবে ব্যবস্থা। অথচ রোগীর সংখ্যা যখন 1000-এর নিচে তখনই এমন পরিকল্পনার কথা বলে আসছিলেন বিশেষজ্ঞরা। তাই তারা বলছেন সিদ্ধান্ত সঠিক হলেও সময় মতো ট্রেন ধরতে পারেনি বাংলাদেশ। আমরা যদি আইসোলেশন কোয়ারেন্টাইন থেকে শুরু করে ল্যাবরেটরি টেস্টে সবখানে আমরা দেখছি যে কাজগুলো পরে করা হচ্ছে। সময়ের সামনে যদি হাঁটতে পারতাম তাহলে আসলে এই লকডাউনটাকে আমরা দারুণ সফলভাবে সমাপ্তি টানতে পারতাম এই করোনার, যেটা হয়নি। লকডাউন খুলে দেওয়ার আগে যদি প্ল্যান না করা হয়, পরে যদি প্ল্যান করা হয়, তার মানে আমরা প্ল্যানিং এ ভুল করেছি। আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে সংক্রমণের হার অনেক বেশি বেড়ে যাচ্ছে। তার মানে আমরা হয়তোবা দেখতে পাচ্ছি কোভিড আমাদের আগে হাঁটছে, আমাদের হাঁটতে হবে কোভিড এর আগে। তবে এখনো ফুরিয়ে যায়নি সময়। পরিকল্পনা কাগজ থেকে দ্রুত বাস্তবায়নে রূপ দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। নিশ্চিত করতে হবে দক্ষ মনিটরিং টিমও। এর মধ্যে কিন্তু স্বাস্থ্য বিভাগ এর জন্য একটা ভালো পরিকল্পনা করে ফেলতে পারত, যে লকডাউন প্রত্যাহার করলে কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, যে ক্ষেত্রে হয়তোবা নেতৃত্ব একটা বড় বিষয়। আমাদের দেশে এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, অর্থাৎ আমাদের সমস্ত জাতিগত সবাইকে এটা এফেক্ট করছে। এখানে আমাদের সবার সাথে একটা সমন্বয় খুবই দরকার। কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি অনুসারেই ব্যবস্থা নিচ্ছেন তারা। তখন সংক্রমণের পর্যায় ছিল অল্প, যার জন্য তখন অ্যাকর্ডিংলি ব্যবস্থা সরকার নিয়েছিল। আর এখন যেহেতু সংক্রমণের পর্যায়টা একটু নেগেটিভলি গতি পেয়েছে বলবো, আসলে সরকার তো কিছু বুঝে ব্যবস্থা নেয়। যদি দেখা যায় যে না স্বাভাবিকভাবে মানুষ মানছে না, তাহলে তো কর্তব্য অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের সহায়তাও জরুরি।
রাশেদ বিমল, সময় সংবাদ, ঢাকা। করোনার প্রভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতায় স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন বাঁচাতে কিছু জায়গায় শর্ত শিথিলের ব্যবস্থা করা হয়েছে। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি কথা বলেন। এ সময় সব হাসপাতালে অক্সিজেন সরবরাহে তাগিদ দেন প্রধানমন্ত্রী। সামনে বাজেট অধিবেশন, নতুন অর্থ বছরের হিসেব মেলানোর ব্যস্ততা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে। এরই মধ্যে মঙ্গলবার বসল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। কোভিড-19-এর সাবধানতায় পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে সম্মেলনটি অনুষ্ঠিত হয় ভিন্ন আঙ্গিকে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। অন্যান্য মন্ত্রী ও সচিব সহ সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা সম্মেলন কক্ষ থেকেই অংশ নেন বৈঠকে। সভার শুরুতেই দেয়া সূচনা বক্তব্যে করোনা দুর্যোগে বাজেট ও প্রকল্প প্রণয়নে কাজ করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সরকার প্রধান। বলেন, মানুষের কষ্ট লাঘবেই শর্ত শিথিল করে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিতে হয়েছে। অর্থনীতি যে গতিশীলতা পেয়েছিল, কিন্তু বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস আসার ফলে তা স্থবির হয়ে যায় এবং এটা শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বেই আজকে এই অবস্থা চলছে। উন্মুক্ত করে দিয়ে এই জন্যই যে আমাদের দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই মানুষ বা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রত্যেকেই তাদের জীবন যাত্রা যেন অব্যাহত রাখতে পারে, সচল রাখতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সচেতনতা প্রয়োজন ব্যক্তি পর্যায় থেকেই। নিজের পরিবার এবং নিজের যারা সহকর্মী সকলেরই সুরক্ষা আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করব। এটাই হবে আমাদের সিদ্ধান্ত, যে কোনো প্রতিবন্ধকতা সেটা মোকাবেলা করে এগিয়ে যেতে পারবো। পরে বৈঠকের খুঁটিনাটি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী। তিনি জানান, 7 মন্ত্রণালয়ের 10টি প্রকল্পে 16,276 কোটি 3 লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে। এ সময় হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী। অক্সিজেন সাপ্লাইটাকে তিনি চাচ্ছেন স্টেবিলাইজ এবং সাফিসিয়েন্ট করার জন্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ন্যাশনাল ব্যাংক থেকে ছিনতাই হওয়া 80 লাখ টাকার মধ্যে 60 লাখ টাকা উদ্ধার, এক নারী সহ 4 জন ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র জব্দ। প্রায় 500 কিলোমিটার ব্যাসার্ধের ঘূর্ণিঝড় আম্পান চলে গেলেও ক্ষত রেখে গেছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। তবে জলোচ্ছ্বাস ও বাতাসের বেগ তুলনামূলক কম হওয়ার পরও পশ্চিমবঙ্গের চেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের বেড়িবাঁধগুলোয়। দুই দেশের আকাশ থেকে নেওয়া ছবি বিশ্লেষণ করে এমন চিত্রই উঠে এসেছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, নদীর জায়গা ছেড়ে বাঁধ নির্মাণ করলে দুই দেশেরই আরও ক্ষতি কম হতো। মাহমুদ রাকিবের রিপোর্ট। আমপানের পর আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায় সুপার সাইক্লোনের তাণ্ডবে সুন্দরবন লাগোয়া বাংলাদেশ অংশের বেশিরভাগ বাঁধই পুরোপুরি ভেঙে বিলীন হয়ে গেছে শত শত গ্রাম। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে ঘন্টায় সর্বোচ্চ 152 কিলোমিটার গতিবেগের ঝড়ে শুধু খুলনা ও সাতক্ষীরাতেই 126 কিলোমিটার বাঁধ ভেঙে তছনছ হয়ে গেছে। একই সময় ঘন্টায় সর্বোচ্চ 183 কিলোমিটার বেগে আমপান আঘাত হানে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও, যাতে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এলাকার 226 কিলোমিটার বাঁধ উপচে গ্রাম প্লাবিত হলেও পুরোপুরি বিলীন হয়েছে অনেক কম। বাংলাদেশে এই অবস্থার জন্য দায়ী করা হচ্ছে বাঁধ রক্ষণাবেক্ষণ না করাকে। আর ভারতের বিশেষজ্ঞরা বলছেন, আইলার পর পশ্চিমবঙ্গে তুলনামূলক শক্তিশালী বাঁধ নির্মাণ করায় তা তেমনটা ভাঙেনি। আইলার পরে যে বাঁধগুলো নবনির্মিত হয়েছে, সেই বাঁধগুলো অনেক বেশি শক্ত, অনেক বেশি মজবুত, কারণ এই বাঁধগুলোর উপরটা অনেক বেশি প্রশস্ত। নদীর দিকের বাঁধের ঢাল সেটা অনেক কম রাখা হয়েছে, সেটা অনেক দূর পর্যন্ত প্রসারিত করা আছে। বহু জায়গাতে বাঁধের অর্ধেক নদী খেয়ে ফেলেছে, বাঁধের উচ্চতা কমে গেছে, বাঁধ নেই, এটা ভাঙাচোরা একটা মাটির স্তূপ হয়ে আছে বেশি জায়গাতে। মূল কথা হচ্ছে এটাকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। তবে দুই দেশের বিশেষজ্ঞরাই বলছেন, নদী প্রশস্ত ও পাড়ে গাছ রোপণ না করলে সমস্যা থেকেই যাবে। বাঁধের উচ্চতা বাড়ানো প্রয়োজন। উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে
জমি গ্রহণ প্রয়োজন হবে। কাজে এখানে জমি অধিগ্রহণ না করে মাটির বাঁধের সাথে কংক্রিটের ফ্লাড ওয়ালের একটা সমন্বয় করার কথা চিন্তা করা যেতে পারে। দুই বাংলার প্রশাসনের বোঝা উচিত নদীকে তার প্রসারিত হওয়ার জায়গাটা ফিরিয়ে দিতে হবে। শুধু বাঁধ নির্মাণ করলেই হবে না, বাঁধের সামনে একটা ম্যানগ্রোভের প্রাচীরও তৈরি করতে হবে। সুন্দরবনে যেখানে যেখানে বাঁধের সামনের দিকে ম্যানগ্রোভের প্রাচীর ছিল সেই জায়গায় বাঁধ সুরক্ষিত থাকে। সকল বাঁধ উঁচু ও প্রশস্ত করতে ৩১০০ কোটি টাকার কাজ চলছে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। কয়রা, শ্যামনগর এবং বাঘকোপে বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো আমরা সেনাবাহিনীকে দিয়েছি। এছাড়াও ছোট ছোট অনেকগুলো এলাকা রয়েছে, সেগুলোতে আমরা স্থানীয়ভাবে পিআইসির মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা সেখানে কাজ করব। তবে দুই দেশের বিশেষজ্ঞরাই বলছেন প্রাকৃতিক ঝড় থেকে বাঁচতে বাঁধ টেকসইয়ের পাশাপাশি গুরুত্ব দিতে হবে সুন্দরবন রক্ষাকেও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। পিরোজপুরে ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভাঙনের কবলে পড়েছে কচা নদী বাড়ের কয়েকশো গ্রাম। এতে ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে নদী পাড়ের মানুষের। আসন্ন বর্ষা মৌসুম নদী ভাঙনের শঙ্কার মাত্রা আরও বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের শেষ সম্বল রক্ষায় দ্রুত নদী শাসনের দাবি এলাকাবাসীর। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। পিরোজপুরের কচা নদীর পাড়ে বিলীনের অপেক্ষায় দাঁড়িয়ে তেলিখালী গ্রাম। আর কিছুদিন পর হয়তো মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এলাকাটি। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে শুধু ভান্ডারিয়া উপজেলার তেলিখালীতেই ২ কিলোমিটার এলাকা কচা নদীতে বিলীন হয়েছে। এতে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে দিশেহারা এ এলাকার হাজারো মানুষ। ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে মধ্যবিত্ত থেকে দরিদ্র পরিবারগুলো। ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টের ভিতরে আছি, কোথায় যাব, কি করব, কোনো দিশা পাই না। নদীতে কচার নদীতে সব বিনাশ হয়ে গেছি। আমাদের বাড়ি ঘর আর নদী সমান হয়ে যায় জোয়ারে পানি উঠলে। শুধু তেলিখালী নয়, জেলার চরখালী, জুনিয়া, হরিণপালা, বড় মাছুয়া সহ কচা নদীর পাড়ের গ্রামগুলো রয়েছে নদীগর্ভে হারানোর ঝুঁকিতে। আসন্ন বর্ষা মৌসুমের আগে বেড়িবাঁধ নির্মাণ না হলে ব্যাপক হারে এসব এলাকায় ভাঙন দেখা দিতে পারে বলে উদ্বিগ্ন স্থানীয়রা। যদি বেড়িবাঁধ না হয় তাহলে এদেরও খুঁজে পাওয়া যাবে না। একটু বেড়িবাঁধ দেন যেন গরিব বাঁচতে পারে, থাকতে পারে। এরই মধ্যে বেড়িবাঁধ নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমি নদীতে বিলীন হয়েছে জানিয়ে নদী শাসনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা তাঁবুর ব্যবস্থা করেছি, কিছু টিন দিয়েছি, এই দিয়ে রাস্তার উপরে আপাতত বসবাস করে। এখন পর্যন্ত বেড়িবাঁধের কাজই শুরু হয়নি। সুতরাং যদি এই নদী শাসন না করে এই বেড়িবাঁধ নির্মাণ করা হয় তাহলে এর সুফলতা জনগণ পাবে না। ভাঙন প্রবণ এলাকা চিহ্নিত করে দ্রুত বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। যে সমস্ত এলাকায় বেশি ভাঙন হচ্ছে সেগুলো আমরা সেগুলো কাজের প্রায়োরিটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করি। যেগুলো একটু কম ভাঙছে সেগুলো আমরা আস্তে আস্তে করবো। আম্পানের আঘাতে পিরোজপুরে প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। ২১ দিন পর উদ্ধার হলো ন্যাশনাল ব্যাংকের খোয়া যাওয়া ৮০ লাখের মধ্যে ৬০ লাখ টাকা। এ সময় এক নারী সহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে ২টি বিদেশি অস্ত্র। গত ১০ মে দিনে দুপুরে ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে টাকা তোলার পর পুরান ঢাকার ইসলামপুর শাখায় জমা দিতে আসার পর গাড়ি থেকেই উধাও হয়ে যায় ৮০ লাখ টাকা ভর্তি বস্তা। ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশের সঙ্গে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। ঘটনার ২১ দিন পর গ্রেফতার করা হয় ৪ ছিনতাইকারীকে, যাদের মধ্যে রয়েছেন এক নারীও। তদন্তে জানা যায় ঘটনার দিন টাকা বহনকারী গাড়িটিকে নর্থব্রুক হল শাখা থেকেই অনুসরণ করে ছিনতাইকারীরা। ইসলামপুর শাখায় পৌঁছালে দলনেতা হান্নান সহ ২ ছিনতাইকারী সক্রিয় হয়ে ওঠে। ব্যাংক কর্মকর্তা নিরাপত্তা কর্মীদের নিয়ে শাখার ভেতরে প্রবেশ করার পরপরই গাড়ির দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীকে কথায় ব্যস্ত রাখেন ছিনতাইকারী চক্রের সদস্যরা। সেই সুযোগে দলনেতা হান্নান গাড়ির দরজা খুলে টাকার বস্তা চুরি করে। তাদের কাছ থেকে আমরা ৬০ লক্ষ টাকা এ পর্যন্ত উদ্ধার করতে পেরেছি ৮০ লক্ষ টাকার মধ্যে, এবং তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল অস্ত্র গুলি সহ আমরা উদ্ধার করেছি। বিশেষ করে মোস্তফার কাছ থেকে একটি এবং হান্নানের কাছ থেকে একটি। ছিনতাইকারী চক্রটি এর আগেও এ ধরনের অপরাধ করেছে বলে জানায় ডিবি। মূল হোতা হান্নানের নামে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সাভার ও আশেপাশের এলাকার সড়কে চলছে ব্যাপক চাঁদাবাজি।
লাইনম্যান থেকে শুরু করে ফেডারেশন মালিক সমিতির নামে প্রতিটি বাস থেকে 1100 টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ পরিবহন শ্রমিকদের। সময় সংবাদের ক্যামেরাও ধরা পড়ে প্রকাশ্যে অর্থ আদায়ের চিত্র। চরিত্রদার নানা অজুহাত দিলেও সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পুলিশ। মোজাফর জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ৩ মোড়ে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে এমন দৃশ্য। অথচ মাত্র 50 গজের মধ্যেই পুলিশ বক্স। দিনভর এই অবস্থা চললেও দেখা যায়নি পুলিশের কোনো তৎপরতা। স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের তোড়জোড় থাকলেও চাঁদাবাজদের থামানো যাচ্ছে না অদৃশ্য কারণে। শুধু বাইপাইল নয়, একই অবস্থা ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর, নবীনগর, নয়াহাট এলাকাতেও। দূরপাল্লা কিংবা অভ্যন্তরীণ কোনো রুটের বাসেই বাদ পড়ছে না। প্রকাশ্যে প্রতিদিন বাস থেকে নেওয়া হচ্ছে চাঁদা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, 2 মাসের বেশি সময় পর চালু হয়েছে বাস, কিন্তু থামছে না চাঁদাবাজদের দৌরাত্ম্য। ফেডারেশন, রোড লাইনম্যান সহ নানা নামের টাকা নেওয়া হচ্ছে। না দিলে সমস্যায় পড়তে হবে জেনেই বাধ্য হচ্ছেন বলে জানান তারা। গাবতলী নেছে 1100 টাকা, হেমায়তপুর নেছে 50 টাকা, সাবান নেছে 100 টাকা। এই চাঁদাগুলো নিচ্ছে ফেডারেশনের লোক, শ্রমিক ইউনিয়নের লোক। সময় সংবাদের ক্যামেরা দেখে অনেকে চাঁদা না নিয়ে নেমে পড়েন বাস থেকে। কেউ কেউ ঘটনা স্বীকার করলেও তুলে ধরেন নানা অজুহাত। কোম্পানি কার্ড আছে, আমরা 10 টাকা করে নিচ্ছি। কোম্পানি বেতন দেয় না, বেতনে 10 টাকা করে আমরা বেতন পাচ্ছি। মালিক সমিতির লোক আছে, আলাদা টাকা। আপনার গাড়ি এলে ব্রেক দিলে দেখেন, আপনার গাড়ি ব্রেক দিলে টাকা নেবে এখন দেবেন। প্রকাশ্যে এমন চাঁদাবাজি চললেও কোনো তথ্য নেই পুলিশের কাছে। বাহিনীর কর্মকর্তারা বলেন, অভিযোগ পেলেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি সম্পর্কে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে 0 টলারেন্স দিয়ে অবলম্বন করছে। তো এই ক্ষেত্রে আপনাদের যদি এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে দিয়ে সহায়তা করবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে সাভারের 2টি মহাসড়কে প্রতিদিন সহস্রাধিক বাস ট্রাক চলাচল করে। সময় সংবাদ, সাভার। সংসদ সদস্যদের সীমিত অংশগ্রহণের মধ্য দিয়ে 10 জুন থেকে আসন্ন বাজেট অধিবেশনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অধিবেশনে যোগ দেওয়া সংসদ সদস্যদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি নানা বিধিবিধান প্রয়োগ করা হবে। এছাড়াও অধিবেশনে যোগ দেওয়ার ক্ষেত্রে বয়স্ক ও অসুস্থদের নিরুৎসাহিত করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল আলম চৌধুরী। প্রসূন আশিসের রিপোর্ট। সারা দেশে এ পর্যন্ত কোভিড-19 আক্রান্তের সংখ্যা 52,000 ছাড়িয়েছে। ইতোমধ্যে 3 জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অধিবেশনে এমপিদের সীমিত অংশগ্রহণ, পরীক্ষা করা এবং বয়স্ক ও অসুস্থদের যোগ দিতে নিরুৎসাহিত করা সহ নানা ধরনের কঠোরতার মধ্য দিয়ে আসন্ন বাজেট অধিবেশনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। অধিবেশন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ছাড়া কারো সংসদ ভবনে প্রবেশের অনুমতি মিলবে না। স্বাস্থ্য ঝুঁকির কারণে এবার থাকবে না কোনো আমন্ত্রিত অতিথিও। সব সুরক্ষা করে হবে, শরীরের তাপমাত্রা বাহ্যিক যে কার্যক্রমগুলো আছে এটা এসে ঢুকে কার্যনির্বাহী কমিটির যে সভা হয় ওই সবাই এগুলো সিদ্ধান্ত হবে। স্বাস্থ্যবিধি যা যা আছে আমরা মোটামুটি সবকিছুই খেয়াল রাখতেছি। 350 এমপিকে টেস্ট করতে গেলেও তো একটা জায়গায় যেতে হবে, তার আগে সম্পৃক্ত ছিল বা হয়েছে, যার যার নিজের নিরাপত্তাটাই বড়। 10 জুন থেকে শুরু হওয়া অধিবেশনটিতে 11 জুন বেলা 3টায় 2020-21 অর্থবছরের বাজেট পেশ এবং 30 জুন বাজেট পাশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা থাকলেও সব মিলিয়ে 10 থেকে 12 কর্মদিবসের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানান চিফ হুইপ। বাজেটটা সবাই একদিনে আলোচনা করে না, আলোচনাটাকে যদি ঠিক করে ফেলতে পারি তাহলেই তো বক্তাগুলি সিলেকশন করে ফেলবো। আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো, উৎসাহিত করা হবে। কোনো অনেক বেশি লোক তো আমাদের দরকার নেই, তাই না? ডেট কম হবে, 10-12 দিন তো লেগে যাবে। এর আগে সাংবিধানিক নিয়ম রক্ষায় গত 18 এপ্রিল জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়। সেদিনও নিরাপদ দূরত্বে আসন গ্রহণ সহ স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নানা বিধিবিধান প্রয়োগ করা হয়। জাতীয় সংসদের প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চাহিদার বিপরীতে বাড়তি পণ্য সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমায় দেশের বাজারে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম কমতে শুরু করেছে। পেঁয়াজ, রসুন ও সব ধরনের ডালের দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত। তবে বুকিং রেট কমলেও ব্যবসায়ীদের কারসাজিতে বেড়েছে ভোজ্য তেলের দাম। নুরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে যখন অগস্ট লকডাউন চলছিল তখন পুরোদমে সচল ছিল দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এখন লকডাউন উঠে গেছে, বেড়েছে পণ্য সরবরাহ। অপরদিকে আন্তর্জাতিক বাজারেও বুকিং রেট কমতে থাকায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম ইতিমধ্যে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। ঈদের কারণে বাড়তি চাহিদা থাকায় গত সপ্তাহেও আদা, রসুন এবং পেঁয়াজের বাজার ছিল বেশ অস্থির। কিন্তু ঈদ মৌসুম শেষ হওয়ার পাশাপাশি লকডাউন উঠে যাওয়ায় এসব পণ্যের সরবরাহ বেড়েছে। পেঁয়াজের কেজি এখন 20 টাকা, আর রসুন 80 এবং আদা 130 টাকায় বিক্রি হচ্ছে। প্রচুর আমদানি আছে, বাজারে কোনো সংকট নাই। ইনশাআল্লাহ আশা করি আর সামনের সময় আরো বাজার কমার দিকে সম্ভাবনা আছে। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমায় দেশের বাজারে কমেছে সব ধরনের ডালের দাম। মসুর এবং মুগ ডালের দাম প্রতি কেজিতে কমেছে 20 টাকা করে। প্রত্যেকটা ডালের দামে কম এবং মশলা যেগুলো আছে সবগুলো দামে কম। ইন্টারন্যাশনাল মার্কেটেও প্রত্যেকটা পণ্যের দাম কমেছে, ফলে এটাও আমাদের এখানে প্রভাব পড়েছে। তবে ভোজ্য তেলের বাজার আবারও পড়েছে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে। বুকিং রেট কমলেও এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলের দাম প্রতি মনে বেড়েছে 100 থেকে 150 টাকা। বন্ধন আগের এখন বর্তমানে 100-110 টাকা ব্যবসা গিয়েছে প্রতি মনের উপরে। লকডাউন উঠে যাওয়ায় বাজারে সরবরাহ বাড়ছে, তাই সব ধরনের ভোগ্য পণ্যের দাম আরও কমবে বলে আশা এই ব্যবসায়ী নেতার। সব ভোগ্য পণ্য মালের দাম কমে যাচ্ছে, সব আরও বেশি হওয়ার কারণে মালের দাম কমে যাচ্ছে। সামনে বাজার আরও কমার সম্ভাবনা আছে। বাংলাদেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, তাই লকডাউনের সময় চট্টগ্রাম বন্দর পুরোপুরি সচল ছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা পরিস্থিতির কারণে থমকে আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চলমান 6 প্রকল্পের কাজ। এই অবস্থায় করোনার প্রকোপ কমলে দ্রুত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান বিপিসির চেয়ারম্যান। ঢিমেতালে চলা প্রকল্প পূর্ণাঙ্গ বাস্তবায়নে যেন দুর্নীতি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের। সানভিল রুপলের রিপোর্ট। ওয়েবসাইট বলছে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 29টি প্রকল্প চলমান। বিপিসির আওতায় চলমান আছে 1276 কোটি টাকা ব্যয়ে 6টি প্রকল্প। এসব প্রকল্পের কাজ করোনা পরিস্থিতির কারণে অনেকটা থমকে আছে। বিপিসি বলছে বিদেশি টেকনিশিয়ানরা যেমন আসতে পারছেন না, তেমনি প্রয়োজনীয় মালামালও আনা যাচ্ছে না, আবার শ্রমিকও অপর্যাপ্ত। এ অবস্থায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে ফোর্স মেজর চুক্তির কারণে আর্থিক ক্ষতি না হলেও প্রকল্পের দীর্ঘসূত্রিতা অনেকটা নিশ্চিত। তাই করোনার প্রাদুর্ভাব কাটিয়ে উঠলে অতিরিক্ত কাজ করে সময় পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বিপিসি। আমাদের যতটা না আর্থিক ক্ষতি আমরা সম্মুখীন হব, তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের সময় ক্ষেপণ। আমাদের সময়কে বাঁচানোর জন্য আমাদেরকে পরিকল্পনা নিতে হবে। যদি এই প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে পারি তাহলে আমাদের যে কর্ম সেটিকে আমাদের দিনরাত বিভিন্ন শিফটে আমরা চালু করার চিন্তা ভাবনা করছি। দুর্যোগের কারণে সময়ক্ষেপণ স্বাভাবিক, তবে একে পুঁজি করে প্রকল্প বাস্তবায়নে যেন দুর্নীতির আশ্রয় নিতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। তেল থেকে বিদ্যুৎ উৎপাদন যদি আমরা বন্ধ করে দিই এবং বেসরকারি খাতের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করি, তাহলে সেই সব জায়গা থেকে আমাদের বিদ্যুৎ উৎপাদনের কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে। 1 বছরের চাহিদা পূরণের মতো তেল আমরা মজুত করতে পারি। দিয়ে উৎপাদন ব্যয় কমাতে হবে, পণ্যের উৎপাদন ব্যয়, সেবার উৎপাদন ব্যয় কমাতে হবে। জ্বালানি তেলের দাম কমে গেলে বিদ্যুতের উৎপাদন ব্যয় কমে যাবে। তারপরে তাকে দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতি বহাল রেখে আপনি এগুলো করে কোনো লাভ হবে না। আগে দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্নীতিটাকে স্বীকার করতে হবে যে এখানে সব জায়গায় দুর্নীতি আছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলা ও আগামী বাজেটে করণীয় ঠিক করতে এর মধ্যে একাধিক বৈঠক করেছে মন্ত্রণালয় ও বিপিসি। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। সংক্রমণ রোধে কুয়েতে লকডাউন চললেও অর্থনীতির চাকা সচল করতে ধাপে ধাপে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর অংশ হিসেবে শিল্প কারখানা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালু করা হয়েছে। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়রা। কুয়েত থেকে আরো জানিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। কুয়েতে অর্থনীতি চাকা সচল রাখতে 5 ধাপে শিথিল করা হবে বিধিনিষেধ। প্রথম ধাপে 31 মে থেকে খুলে দেওয়া হয়েছে শিল্প কারখানা, গ্যাস লন্ড্রি, মেইনটেনেন্স, সিম কোম্পানি, ইন্টারনেট সেবা, ক্লিনিক ও মসজিদ সমূহ। দ্বিতীয় ধাপে নির্মাণ শিল্প, ব্যাংক, পার্ক, ডিপার্টমেন্টাল স্টোর ইত্যাদি খুলে দেওয়া হবে। তৃতীয় ধাপে হোটেল, রিসোর্ট, ট্যাক্সি সার্ভিস চালু করা হবে। চতুর্থ ধাপে সরকারি বেসরকারি
গণপরিবহন চালু করা হবে এবং পঞ্চম ধাপে বিবাহ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক সমাবেশ, সিনেমা হল, ক্রীড়া ক্লাব, বিউটি পার্লার ও স্পাগুলো খোলার অনুমতি দেওয়া হবে। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা সরকারের করোনা সংক্রমণ রোধে যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করায় স্বাগতম জানিয়েছেন। এক এক করে সবকিছু খুলে দেওয়া হবে, সচরাচর করে দেওয়া হবে, কাজেও যেতে পারবেন, সবাই নিজ নিজ বাসায় অবস্থান করেন। গ্যারেজ, দোকানপাট, অনেক খাবার দাবার, অনেক জিনিসপত্র এখানে খোলা করে দিয়েছে। ভিতরে আমরা মার্কেটিং করতে পারবো, চলাফেরা করতে পারবো, হসপিটালে যেতে পারবো। কুয়েত জনগণের নিরাপত্তার জন্য যে সমস্ত পন্থা কুয়েত সরকার অবলম্বন করেছেন তার প্রশংসার দাবিদার। সম্পূর্ণরূপে সবকিছু চালু না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে সরকারের দেওয়া বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে যেন সবাই ঘরে অবস্থান করে সেজন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনার একদিনে 38 জনের মৃত্যু, সর্বাধিক নমুনা পরীক্ষা শনাক্ত সর্বোচ্চ 2911 জন, আক্রান্তের সংখ্যা এখন অর্ধ লক্ষাধিক। লঞ্চে ধাক্কাধাক্কি করে উঠছেন যাত্রীরা, ডেকে নেই স্বাস্থ্যবিধির বালাই, বাসে নিয়ম মানলেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। মানুষ যেন খেয়ে পড়ে বাঁচতে পারে সেজন্যই স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত, বললেন প্রধানমন্ত্রী। সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদ। এবং আমপানের আঘাত পশ্চিমবঙ্গে তীব্র হলেও বাংলাদেশে বিলীন 126 কিলোমিটার বাঁধ, রক্ষণাবেক্ষণের অভাবী কারণ বলছেন বিশেষজ্ঞরা, নদীর জায়গা ফেরানোর তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।